কোটা নিয়ে হাইকোর্টের রায় স্থিতাবস্থা, আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যাবে না, শুনানিতে বলেছেন প্রধান বিচারপতি। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান। অবরোধে দিনভর স্থবির রাজধানী সহ সারা দেশ, জনজীবনে দুর্ভোগ। আজ বিকেলে আবার বাংলা ব্লকেট, কোটা নিয়ে হাইকোর্টের বারান্দায় যেতে চায় না ছাত্ররা। চীনা প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতার আশ্বাস। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশকে $1 বিলিয়ন সহায়তার ঘোষণা। বেনজিরের রূপগঞ্জে 24 কাঠা ডুপ্লেক্স বাড়ি দখলে নিয়েছে প্রশাসন। স্বাস্থ্যের সাবেক ডিসি ও সাবরিনা সহ 7 জনের নামে দুদকের মামলা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ আগামী 4 সপ্তাহের জন্য এই আদেশ দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন জানিয়েছেন, এই সময় প্রধান বিচারপতি বলেছেন, আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যাবে না। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জানাচ্ছেন সৈকত সাদিক। সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশ টালমাটাল। কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগের দাবি জানিয়ে সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। চলতি বছরের 5 জুন কোটা বহাল রেখে হাইকোর্ট রায় দিলে শিক্ষার্থীদের আন্দোলন আরও বেগবান হয়। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। কোটা পুনর্বহাল সংক্রান্ত আদালতের রায় স্থগিতের আবেদন করে 2 শিক্ষার্থী। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ ও 2 শিক্ষার্থীর আবেদনের শুনানি শেষে বুধবার স্থিতাবস্থার আদেশ দেন। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। স্থিতাবস্থার আদেশের পাশাপাশি সর্বোচ্চ আদালত বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে আপিল বিভাগ আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। আদালত যেটা বলছেন যে কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না, রায় পরিবর্তনটা পদ্ধতি আছে। আর যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি, তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে। যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই। আদালত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরদেরও নির্দেশনা দিয়েছেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে। শিক্ষার্থীরা চাইলে আইনজীবীদের মাধ্যমে তাদের বক্তব্য আদালতে উপস্থাপন করতে পারবেন। মূল আবেদন নিষ্পত্তির সময় আদালত শিক্ষার্থীদের বক্তব্য বিবেচনায় নেবেন, এমনটাই আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল। কোটা পদ্ধতি লাগবে না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নির্বাহী আদেশে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। গতকাল সকাল 10টার পর থেকে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, ফার্মগেট, এলিফ্যান্ট রোডের মোড় সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নেয়। বিস্তারিত জানাচ্ছেন দীপন দেওয়ান। সরকারি চাকরির সব গ্রেডে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে বুধবার সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। সকাল 11টার পর মিছিল নিয়ে কোটা আন্দোলনের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেয়। শাহবাগের পাশাপাশি বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাবরেটরি মোড়, মহাখালী, উত্তরা সহ ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে চলতে থাকে বাংলা ব্লকেড কর্মসূচি। বৈষম্যমূলক সকল ধরনের যে অযৌক্তিক কোটাগুলো রয়েছে সেগুলো যেন বাতিল করা হয়। এসএসসি, এইচএসসি সব পরীক্ষায় নারীদের পাশের হার ছেলেদের চেয়ে বেশি হয়। সো এই কোটা প্রথা এখন অযৌক্তিক এবং অসাংবিধানিক। সো নারী প্রথা বাতিলের পক্ষে আমরা এটা বলছি না যে একদম বাদ দিয়ে দিই, যদি রাখতেই চাক 5%-এর বেশি না। সরকারি চাকরির প্রত্যেকটা গ্রেডেই যৌক্তিক পর্যায়ে নেই, সর্বোচ্চ 5% করে আমাদের রাখবেন। বাংলা ব্লকেড কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা কখনো গান, কখনো আবৃত্তি, আবার কখনো
কোটা নিয়ে স্লোগান দিতে থাকেন। আমি যদি 80 মার্ক পায়ে একটা জায়গায় চান্স পাচ্ছি না, কিন্তু যার মুক্তিযোদ্ধা কোটা আছে সে কিন্তু 50 মার্কেই চান্স পেয়ে যাচ্ছে। তো এখানে আমাদের মেধার মূল্যটা কোথায়? এত সংখ্যক মেধাবীদের যদি মূল্যায়ন না করে আপনারা যদি 56% কোটা দিয়ে কোটাধারীদের মূল্যায়ন করেন, তাহলে এখানে যে মেধাবীদের অবমূল্যায়ন হচ্ছে, এবং এক কথায় আমি বলতে চাই যে মেধাবীদের গলায় ফাঁস দিয়ে মেধাবীদের মারা হচ্ছে। উচ্চ আদালতের নতুন ঘোষণার পর আন্দোলনকারীরা জানান, কোটা নিয়ে উচ্চ আদালতের স্থিতাবস্থার যে আদেশ দেওয়া হয়েছে তাতে আন্দোলনের কোনো পরিবর্তন হবে না। নির্বাহী আদেশ দিয়ে কোটা সংস্কার করা হলে রাজপথ থেকে আন্দোলন তুলে নেওয়া হবে। যে ভাইরা আজকে কাজ করে খাচ্ছে, রিক্সা চালাচ্ছে, কৃষি কাজ করছে, মজুর, এই ভাইদের ছেলেমেয়েরা কি এরকম থেকে যাবে? যাদের ছেলেমেয়েরা চাকরি করে শুধু তাদেররাই চাকরি করবে, এটা তো হতে পারে। যেটি নির্বাহী বিভাগের হাতে রয়েছে, নির্বাহী বিভাগ চাইলেই একটি কমিশন গঠন করে দেওয়া কোটার যৌক্তিক সংস্কার করতে পারেন। সেই কারণে আমরা নির্বাহী বিভাগের কাছে এটির জন্য আমরা যাচ্ছি। নির্বাহী বিভাগ থেকে যেই মুহূর্তে ঘোষণা দেওয়া হবে যে আমাদের একদম দাবি মেনে নেওয়া হচ্ছে, ঠিক তারপরে 1 সেকেন্ড আমরা রাস্তায় থাকবো না। ঢাকার বিভিন্ন পয়েন্টে আন্দোলনকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। কোটা সংস্কারের এক দফা আদায়ে আজ বিকেলে 3:30 থেকে সারা দেশে অর্থ দিবস বাংলা ব্লকেট কর্মসূচি চলমান থাকবে। গতকাল সন্ধ্যায় এ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেটের আওতায় থাকবে। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে শাহবাগী সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আজকের কর্মসূচি হিসেবে বিকেল 3:30 থেকে সারা দেশের শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে। সড়ক ও রেলপথগুলো এই কর্মসূচির আওতায় থাকবে। নির্বাহী বিভাগের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, অতি দ্রুত দাবিটি মেনে নিতে হবে যাতে শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসতে পারে। আসিফ আরও বলেন, 2018 সালে যে পরিপত্র দেওয়া হয়েছিল হাইকোর্ট সেটি বাতিল করেছে। এ আইনের প্রক্রিয়ায় শিক্ষার্থীরা হাইকোর্টের বারান্দায় যেতে চায় না বলেও জানান তিনি। আমাদের আগামী কালকের কর্মসূচি বিকাল 3:30 থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিকাল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি শুরু করব এবং সারা দেশে শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি সফলভাবে পালন করবে। অবরোধের কারণে স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। চরম দুর্ভোগে নগরবাসী। ঢাকার প্রধান সড়ক যানবাহন শূন্য হলেও অলিগলিতে ছিল দীর্ঘ ব্যক্তিগত গাড়ির লাইন। রাজধানীর প্রধান 3টি সড়ক মিরপুর রোড, কারওয়ান বাজার ও রামপুরা বাড্ডা রোড অবরোধ হওয়ায় নিম্ন আয়ের মানুষ পড়েন বিপাকে। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। দিনব্যাপী অবরোধ কর্মসূচিতে বুধবার সকাল 10টার পর কার্যত অচল হয়ে যায় ঢাকা। শহরের প্রধান 3টি সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ কারণে প্রধান সড়ক যানশূন্য হয়ে গেলেও অলিগলিতে দীর্ঘ হতে থাকে গাড়ির লাইন। বুধবার সকাল থেকে রাজধানীতে গণপরিবহন সহ ব্যক্তিগত গাড়ির চাপ স্বাভাবিক দিনের থেকে অনেক কম ছিল। এরপরও যে সকল গাড়ি সকাল 10টার পর সড়কে বের হয়েছে তাদের সবাইকেই পড়তে হয়েছে শিক্ষার্থীদের জেরার মুখে। একমাত্র অ্যাম্বুলেন্স চলাচল ছিল স্বাভাবিক। এদিকে গাড়ি থেকে নেমে অনেকেই জরুরি কাজের জন্য পায়ে হাঁটা শুরু করেন। কেউ আবার গাড়ি ফেলে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। যে যতক্ষণ থাকবে আমার গাড়িটা এখানে আছে, আমার ড্রাইভার নাই, এখন আমি গাড়িটা ফেলায় কি উত্তরে চলে যেতে পারবো? গাড়িটা রেখে আমাকে যাইতে হচ্ছে। সত্যিকার অর্থে এটা ভোগান্তি। আমরা চাই যে এটা একটু দ্রুত সমাধান হোক। হাতির ঝিল পর্যন্ত আসছি, পরে হেঁটে হেঁটে যাইতেছি হাসপাতালে বাচ্চাকে নিয়ে। আমার ভোগান্তি যেদিকে যাক শিক্ষার্থীতে এটা যুক্তি, সারা জীবন তো একজনে খাইলে হবে না। রাজধানীর সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষার্থীরা। এফডিসির সামনে রেল লাইনে বসে বিক্ষোভ করে তারা। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রেখে যৌক্তিক রায়ের মধ্য দিয়ে সমস্যার গ্রহণযোগ্য সমাধানের আশা ব্যক্ত করেন তিনি। গতকাল ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার তো কোটা মুক্ত পদ্ধতির সিদ্ধান্তই নিয়েছিল, সরকার এখনও সেই অবস্থানেই রয়েছে। আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথেও যোগাযোগ রয়েছে উল্লেখ করে অচিরেই সেই সমস্যার সমাধানের আশা ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী চীন সফরের সম্পর্কে তিনি বলেন, সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু কিছু চিহ্নিত মহল এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে, এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। 3 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাত 12:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। এর আগে বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে নানা কর্মসূচিতে যোগ দেন শেখ হাসিনা। রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের পাশাপাশি প্রয়োজনে আরাকান আর্মির সাথে আলোচনার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশকে $1 বিলিয়ন আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে চীন। বেজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। চীন সফরের দ্বিতীয় দিনে বুধবার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার কার্যালয়ে গ্রেট হলে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন, দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিং এর সহায়তা চাওয়া হয়। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর শতভাগ সফল হয়েছে। চাইনিজ প্রেসিডেন্ট তিনি বলেছেন বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন, এই 4 খাতেই চায়না সহযোগিতা করবে এবং সেজন্য টেকনিক্যাল কমিটি, 2 দেশের টেকনিক্যাল কমিটি যৌথভাবে কাজ করবে এবং খুব সহসা চায়না থেকে টেকনিক্যাল কমিটি এজন্য বাংলাদেশেও যাবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার ইস্যুতে চীন জোরালো ভূমিকা রাখবে বলেও আশ্বাস মিলেছে। মায়ানমারের থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছ এবং এটি একটা বার্নিং ফ্যাক্টর, বার্নিং ইস্যু তোমাদের জন্য। আমরা এটি সমাধান করবে, আমরা সর্বতোভাবে তোমাদেরকে সহায়তা করব এবং বর্তমানে মায়ানমারের যে পরিস্থিতি সেটা উল্লেখ করে তিনি বলেছেন মায়ানমার সরকার এবং প্রয়োজনে আরাকান আর্মির সাথেও তারা যোগাযোগ করে এই সমস্যার সমাধান করবে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে স্থানীয় সময় বুধবার সকাল 11টায় চীনের প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন তিনি। গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন 2 দেশের প্রধানমন্ত্রী। 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। পরে 2 প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠকের পর 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্রে সই করেন 2 দেশের প্রতিনিধিরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন 2 দেশের প্রধানমন্ত্রী। চীনের 2 শীর্ষ নেতার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠকে বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো উন্নয়নে সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেছে। একই সাথে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান সহ যে কোনো ইস্যুতে পাশে থাকবে দেশটি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, বেইজিং, চীন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে।
চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার সুপারিশ করলেও সরকার তাতে কর্ণপাত করছে না। গতকাল রামপুরার পূর্ব হাজিপুরার একটি মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মৎস্যজীবী দল। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার বেগম খালেদা জিয়াকে হত্যা ষড়যন্ত্র করছে। চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার সুপারিশ করলেও সরকার তাকে কর্ণপাত করছে না। তিনি বলেন, সীমান্তে হত্যা হলেও সরকার নিশ্চুপ। ভারতের শর্তে রেল করিডোর দিয়ে দেশের স্বার্থকে বিনষ্ট করছে সরকার। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। ভারতের স্বার্থে বাংলাদেশের ভিতর দিয়ে তাদেরকে রেলের করিডোর দেওয়া হচ্ছে। এই যে ট্রেন চলবে, এই ট্রেনে কি থাকবে? এখানে থাকবে ভারতের সামরিক সরঞ্জাম। তারা তাদের উত্তর পূর্বাঞ্চলের যে বিদ্রোহ, সেখানে যে রাজনৈতিক যে সংকট, সেটিকে তারা মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিকে তারা ব্যবহার, অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক যে খেলাধুলা, তার মধ্যে তারা ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই কারণেই আপনারা দেখছেন নানা ধরনের ঘটনা তিনি নিজেই ঘটিয়ে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য, অন্যদিকে ইস্যু তৈরির দিকে মানুষের চোখকে ঘুরিয়ে দেওয়ার তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিং তল্লাশি করে দখলে নিয়েছে প্রশাসন। গতকাল দুপুরে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের যৌথ অভিযানে বাড়িটি জব্দ করা হয়। এ সময় বাড়িটিতে টিভি, ফ্রিজ, আসবাবপত্র সহ সব মালামালের তালিকা করা হয়। এর আগে দুদকের মামলায় হাইকোর্টের আদেশে বাড়িটি জব্দ করে প্রশাসন। প্রায় 24 কাঠার ডুপ্লেক্স বাড়িটিতে দ্বিতীয় দফায় তল্লাশি শেষে সংবাদ সম্মেলন করে দুদক। অভিযানে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসন শফিকুল আলম, দুদকের উপপরিচালক মাইনুল হাসান রওশানী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন সিমন সরকার সহ সংশ্লিষ্টরা অংশ নেন। আসলে একটা পরিবার থাকলে যেরকম জিনিসপত্রাদি পাওয়া যায়, ঠিক সেরকম জিনিসপত্র আমরা পেয়েছি। কিচেনে, রান্নাঘরে চায়ের কাপ, পাতি, হাঁড়ি পাতিল, রান্নার ব্যবস্থা, কুকিং সিস্টেম ছিল, টিভি। একটা পরিবার বসবাস করতে যা যা লাগে সেই জিনিসপত্রগুলোই আমরা পেয়েছি, সেগুলো আমরা তালিকা করেছি। করোনা ভাইরাসের ভুয়া প্রতিবেদন দিয়ে জেকেজি হেলথ কেয়ারের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক চিকিৎসক ডাক্তার সাবরিনা সহ 7 জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকে সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় আসামিদের নামে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-এর 2 ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্য আসামিরা হলেন জেকেজি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল চৌধুরী ও স্বত্বাধিকারী জেবুন্নেসার রিমা। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা আসম সাইদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তানজিনা পাটোয়ারি। 2020 সালে করোনা মহামারী শুরুর পর করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠে। ওই বছরের 23 জুন জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক সহ কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় নমুনা পরীক্ষায় জালিয়াতি করা হয়েছে এমন অভিযোগে কামাল হোসেন নামে একজন ব্যক্তি তেজগাঁও থানায় একটি মামলা করেছিলেন। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় অন্তর্ভুক্তি প্রত্যাহার সহ 3 দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষক নেতারা। সর্বাত্মক কর্মবিরতির 10ম দিনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিমে তাদের অন্তর্ভুক্তিকে বৈষম্যমূলক আখ্যা দেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া জানান, অর্থ মন্ত্রণালয়ে জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে আন্দোলনের ফলে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক যে ক্ষতি হবে তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোটা নিয়ে হাইকোর্টের রায় স্থিত অবস্থা, আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যাবে না, শুনানিতে বলেছেন প্রধান বিচারপতি। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান।
অবরোধে দিনভর স্থবির রাজধানী সহ সারা দেশে জনজীবনে দুর্ভোগ। আজ বিকেলে আবার বাংলা ব্লকেট কোটা নিয়ে হাইকোর্টের বারান্দায় যেতে চায় না ছাত্ররা। চীনা প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশকে $1 বিলিয়ন সহায়তার ঘোষণা। বেরুজিরের রূপগঞ্জে 24 কাঠা ডুপ্লেক্স বাড়ি দখলে নিয়েছে প্রশাসন। স্বাস্থ্যের সাবেক ডিজি ও সাবরিনা সহ 7 জনের নামে দুদকের মামলা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।